হ্যালো বিজয় কাকা। কাকা আমি সঞ্জয় বলছি। বলো জামাই, কি মনে করে? কাকা কিছু টাকা দরকার ছিল, আর্জেন্ট। কত টাকা চাই? 3000 টাকা। ঠিক আছে, বাড়িতে এসে নিয়ে যাও। হ্যাঁ, কিন্তু কাকা আমি এখন ডিউটিতে আছি। আপনি রানী ময়দানে টাকাটা দিতে পারবেন? আমি ওখানেই ওয়েট করছি। ঠিক আছে, আমি 10 মিনিটের মধ্যে পৌঁছে আছি ওখানে। হ্যাঁ, হ্যালো, সব ঠিক আছে তো বাবা? হ্যাঁ কাকা, সব ঠিক আছে। আর সাক্ষী সাক্ষী ঠিক আছে তো? খুব ভালো আছে, কোনো ঝামেলা নেই। আপনি তাহলে রানী ময়দানে চলে আসুন। আচ্ছা ঠিক আছে। আরে ঠিক করে ওটা কি পড়া? এই যে শুনছো, হ্যাঁ একটা কাজ করো, হ্যাঁ বলো। 1000 টাকা দাও তো, ওই সাক্ষীর বরকে দিতে হবে। এত রাতে? জানি না, কিছু একটা আর্জেন্ট ব্যাপার বলছিল। বিরাজ, তুইও চল আমার সাথে, স্কুটার বার কর। ঠিক আছে। 10 মিনিটে রানী ময়দানে আসছে। তুমি তৈরি তো সাক্ষী? হ্যাঁ। আরে ধুর, কি হয়েছে? সঞ্জয়ের ফোনটা সুইচ অফ বলছে। তুই একটা কাজ কর বিরাজ, মাঠের ওই দিকটা গিয়ে দেখ ওর ট্যাক্সিটা দাঁড়িয়ে আছে কিনা। আমি এদিকটা দেখছি। ঠিক আছে মেশো। পুরো 1 ঘন্টা অপেক্ষা করার পরেও যখন বিরাজের মেশো বিজয় যাদব ফিরে আসেন না, বিরাজ তখন বাড়ি চলে আসে আর সে তার মাসি সরিতাকে পুরো ঘটনাটা বলে। বিজয় যাদবের সেলফোন বন্ধ ছিল। এটা খুব আশ্চর্যের বিষয় ছিল, কারণ সাক্ষী বিজয় যাদবের নিজের ভাইজি ছিল আর সঞ্জয় তার স্বামী। সঞ্জয় আর সাক্ষীর সেলফোনও বন্ধ ছিল। সারা রাত অপেক্ষা করার পরে সরিতা আর বিরাজ সঞ্জয়ের বাড়িতে চলে যায়। আরে তোমরা এখানে? কি ব্যাপার? সাক্ষীর কাকা এখানে এসেছিল? না তো, কেন? সাক্ষী আর জামাইবাবু কোথায় মাসি? আমি তো জানি না। আমার এক্ষুনি ঘুম ভাঙলো, ওরাও বাড়িতে নেই। কে জানে কোথায় গেছে। হে ভগবান, উনি তো সারা রাত বাড়ি ফেরেননি। মাসি, আমার মনে হচ্ছে পুলিশকে ইনফর্ম করা উচিত। কোথাও নিশ্চয়ই গন্ডগোল আছে। আচ্ছা, বিজয় যাদবের সাথে তোমার কি সম্পর্ক? স্যার, ইনি আমার মাসি। এনার সাথেই থাকি আমি। এই বছর আমি এইচএস দেব। আমার বাবা মা, ওনারা দুজন কোঙ্কনে থাকেন। সাক্ষী আর বিজয় যাদবের মধ্যে কি সম্পর্ক? সাক্ষী ওনার ছোট ভাই অজয়ের মেয়ে। আমরা সবাই কোঙ্কনের লোক। সাক্ষী ক্লাস 10-এর পরীক্ষা দেওয়ার জন্য এখানে এসেছিল 1 বছর আগে। আরে আরে আরে, বাস বাস বাস। এখানে এখন খুব মন দিয়ে পড়াশোনা করবে। হ্যাঁ অজয়, তুই কোনো চিন্তা করিস না। এবার থেকে ও 10 পাস করবার দায়িত্ব আমার। আমি আর ওর মা দুজনে বকে বকে ক্লান্ত। 10 ক্লাসে 2বার ফেল করেছে। বাচ্চা বড় হয়ে গেছে, ওদের বকে নয় ভালোবেসে বলতে হয়। দেখ, আমার এখানে এসে গেছে, আমার কথাই শুনবে। আর তুই একদম পরের বছর আসবি মিষ্টি হাতে করে। শুনছো, তুমি বলছিলে না যে মেয়ে চাই মেয়ে চাই, দেখো আমাদের মেয়ে এসে গেছে। যাও 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 মা, যাও। দাদা, তুমি আমার বড় ভাইয়ের থেকে বাবার সমান। আমি তোমার উপকার। আরে পাগল হয়ে গেছিস নাকি? তোর আর আমার মধ্যে কিসের উপকার? হ্যাঁ, আর সাক্ষী কি খালি তোরই মেয়ে নাকি? এখন এই বিষয়ে আর কিছু শুনতে চাই না। এবার তুই বল, আমার জন্য গ্রাম থেকে ভালো আম এনেছিস? 4 পেটি নিয়ে এসেছি নিজেদের কাছে। আরে বাহ, এবার তো পেট ভরে আম খাওয়া যাবে একদম।
1 বছর আগে ক্লাস 10-এর পরীক্ষা দিতে এসেছিল, তারই মধ্যে সঞ্জয়ের সাথে বিয়েও করে ফেললো। আগে হ্যাঁ স্যার, আমার ছেলে খুব বেশি লেখাপড়া করেনি, কিন্তু ও খুব ভালো, খুব পরিশ্রমী, আর ও সাক্ষীকে সত্যিই খুব ভালোবাসে। আমরা তো কিচ্ছু জানতাম না স্যার। আমার স্বামী অনেক টাকা খরচা করে ওকে টিউশন ক্লাসে ভর্তি করেছিল। আমাদের তো ধারণা হয়েছিল সাক্ষী রোজ টিউশন ক্লাসেই যেত। এই নাও। শোনো, তোমার 18 হয়ে গেছে? হ্যাঁ, কেন? তাহলে ক্লাস 10-এর পরীক্ষা তো বিয়ের পরেও দিতে পারো। আমি পাগল নাকি? আমি তোমায় কেন বিয়ে করব? কেননা তোমার গা লাল হয়ে গেছে, জোরে জোরে শ্বাস পড়ছে, আর দেখো চোখ দুটো হাসছে। এমনিতে আমার বাড়ি কোনো রাজপ্রাসাদ নয়, কিন্তু তুমি আসলে আমরা দুজনে মিলে রাজপ্রাসাদ বানাবো। বলো, বানাবে? সাক্ষীর বাবা খুব রেগে গিয়েছিল যখন সাক্ষী সঞ্জয়ের ব্যাপারে বাবাকে বলেছিল। এরকম বদনাম করার জন্য তোকে পাঠিয়েছিলাম? আমার নয়, নিজের কাকার সম্মানের কথা তো ভাবতিস নির্লজ্জ। দেখ, কোনো রকম বদনাম টদনাম করেনি আমাদের সাক্ষী। বদনাম হয় কখন? যখন কেউ খারাপ কাজ করে তখন। আর এরকম কোনো খারাপ কাজও করেনি সাক্ষী মা। এরকম কোনো খারাপ কাজ তুমি করোনি, তাই না? কাকা, আমি সত্যি ওকে ভালোবাসি আর বিয়ে করতে চাই। সঞ্জয় খুব ভালো ছেলে। দাঁড়া না, তুই মাথা ঠান্ডা কর আগে। দেখ, আমি খবর নিয়েছি, সঞ্জয় ভালো ছেলে। হ্যাঁ গরিব, কিন্তু তাতে কি হয়েছে? আমরা তো আগে এর থেকেও গরিব ছিলাম। কিন্তু ছেলের কোনো বদ নেশা বা অভ্যাস নেই। হ্যাঁ, সৎ ছেলে, পরিশ্রম করে রোজগার করে। আর সব থেকে বড় কথা হলো আমাদের মেয়েকে ও ভালোবেসেছে। হুম হুম, এই দেখ, টেনশন করিস না, বিয়ের পুরো খরচা আমিই দেব। কিন্তু দাদা, আবার কি, বা সব কথা তো হয়েই গেল। দেখ, ঘরের মেয়েকে সম্মান দিয়ে বিদায় দিতে হয়, সমাজে আমাদের জন্য মাথা নিচু না হয়। হ্যাঁ। বিয়ে কবে হয়েছিল? 1 মাস আগে, 1 জুলাই। আচ্ছা, পণ নিয়ে কি কোনো ঝামেলা হয়েছিল? না না স্যার, আমরা কিছুই চাইনি, সবকিছুই ভালোভাবে হয়েছিল। আমার স্বামী নিজের থেকে সাক্ষীকে অনেক কিছুই দিয়েছিলেন। সাক্ষীর বিয়ের পর উনি খুব মনমরা থাকতেন, প্রায়ই ওর জন্য কিছু না কিছু নিয়ে যেতেন। আরে বেআই মশাই, আপনি? নমস্কার নমস্কার। কখন এই আসলেন তো আপনি? কিছুক্ষণ আগে। এই কটা শাড়ি এনেছিলাম সাক্ষীর জন্য। আপনার জন্য শাড়ি এনেছি। এসবের কি দরকার ছিল? মা, আমি কাকাকে বলেছিলাম যে আমার শাড়ি চাই না, কিন্তু কাকা শুনতেই রাজি নন। কাকা, আমার এগুলো চাই না। হ্যাঁ, মা, উনি তোমার বাবার মতন। উনি যদি তোমাকে ভালোবেসে কিছু দেন তো নিয়ে নাও না। আর গতকাল রাতে সাক্ষীর স্বামী সঞ্জয় বিজয় যাদবের কাছে 3000 টাকা চায়। হ্যাঁ স্যার, আর তাও খুব আর্জেন্ট। আমি আর মেসমশাই গেছিলাম রানী ময়দানে টাকা নিয়ে, কিন্তু তারপর আমি দেখলাম যে মেসমশাই সাক্ষীদির সাথে জামাইবাবুর অটোতে বসে কোথাও চলে গেলেন। অটোর নাম্বারটা মনে আছে? হ্যাঁ স্যার, MH02Z484। প্যাটেল, আরটিওতে ফোন করে খবর নাও এই অটোটা কার নামে রেজিস্টার। হ্যাঁ স্যার। আর আপনারা দুজন, আপনাদের বাড়ির দূরত্ব তো 5 মিনিট, তাই না? হ্যাঁ স্যার। তো সঞ্জয় আর সাক্ষী আপনাদের বলেনি যে ওরা কোথায় যাচ্ছে? রাত্রে খাওয়ার পর আমার ছেলে আর বৌমা দুজনেই পায়চারি করতে বেরোয়। আমার সেরকমই মনে হয়েছিল। তারপর আমি ওষুধ খেয়ে শুয়ে পড়ি। সরিতা দেবী, এর আগে সঞ্জয় আপনার কাছে কখনো টাকা চেয়েছিল? কখনো না, এটাই প্রথমবার। আমার ছেলের আত্মসম্মান বোধ আছে, ও কখনো কারোর কাছ থেকে টাকা ধার করেনি। জানি না কেন হঠাৎ করে পিআই মশাইয়ের কাছে 3000 টাকা ধার করতে হলো। সব জানতে পেরে যাবেন। প্যাটেল, সাক্ষী, সঞ্জয় আর বিজয় যাদব, 3 জনের লেটেস্ট ফটোগ্রাফ এদের কাছ থেকে নিয়ে নেবে। 3 জনের মোবাইল নাম্বারে ট্র্যাকিং শুরু করো, আর 3 জনের মিসিং কমপ্লেনও লিখে নাও। হ্যাঁ স্যার, চলুন আমার সাথে আসুন। স্যার, কি মনে হয় আপনার? কেউ কিছু বলছে না। এই ঘরোয়া মামলা খুবই পেঁচালো হয়, কেউ পরিষ্কার করে কিচ্ছু বলে না। প্যাটেল, আমাদের এই নিঃশব্দতাকেই বুঝতে হবে। একজন কাকা আর তার সদ্য বিয়ে হওয়া ভাইজি আর সেই ভাইজির স্বামী, 3জনই গায়েব ছিল।
এত রাতে কি এমন প্রয়োজন হলো? অনেকগুলো প্রশ্ন উঠছিল। আর তখন ডোম্বিওয়ালির অন্য একটি প্রান্ত থেকে খবর আসে, যেটা এই সাধারণ পারিবারিক একটা ঘটনাকে রক্তাক্ত করে তোলে। স্যার এইদিকে হয়েছে? আসুন। এই এই, পিছিয়ে সরো। যাও, সরে যাও। বডিটাকে উল্টে দাও। স্যার আইডেন্টিফিকেশন করার মতো কিছু পেলাম না, মুখটা পুরো বিকৃত হয়ে গেছে। বডিটা পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দাও। ব্রেন হ্যামারে যে মৃত্যু হয়েছে, পাথর দিয়ে মাথা ফাটানো হয়েছে, তারপর মুখটা বিকৃত করেছে। যাতে লাশটা কেউ চিনতে না পারে। হত্যা করার আগে ভিকটিমকে প্রচণ্ড মারধর করা হয়েছে, আঁচড়ানো হয়েছে। এটা ঘুষির দাগ, আর এইগুলো নখের দাগ রয়েছে। নর্মালি ছেলেদের নখ এত বড় হয় না। মানে এই মার্ডারের পেছনে একজন মহিলাও জড়িত। স্যার জামা কাপড় পুরো ছিঁড়ে গেছে, আর গতকাল বিজয় যাদব যা পড়েছিলেন তার সাথে মিলে যাচ্ছে। আচ্ছা ডক্টর, এই ভিকটিমের বয়স কত হবে? মোটামুটি 40 থেকে 45। বিজয় যাদবের বয়সও 45-এর কাছাকাছি। প্যাটেল, আর কোনো আইডেন্টিফিকেশন মার্ক পাওয়া গেছে? মানে কোনো সেলফোন কিচ্ছু বা পাওয়া কিছু? যায়নি। আচ্ছা ডক্টর, বলতে পারেন মৃত্যু কটা নাগাদ ঘটেছে? গতকাল 11টা থেকে 12টার মধ্যে। স্যার বিরাজ বলছিল গতকাল বিজয় যাদব 10:30 নাগাদ সাক্ষী আর সঞ্জয়ের সাথে অটো করে কোথাও গিয়েছিল। প্যাটেল, আইডেন্টিফিকেশনের জন্য পরিবারের লোকদের খবর দাও। বলো হরি বল, বলো হরি, বলো হরি, বলো হরি, বলো হরি। স্যার সাক্ষী আর সঞ্জয়ের সেলফোন এখনো অফ আছে, আর এটাও জানা গেছে যে সঞ্জয় কোনো ভাড়ার অটো চালাতো। না না সাহেব, বিয়ের আগে সঞ্জয় অটো চালাতো, বিয়ের পরে অটো চালানো বন্ধ করে দিয়েছিল, আর সুপার কুল ট্যাক্সি সার্ভিসে চাকরি করছিল। তাহলে সেই অটোটা কার ছিল যেটা বিরাজ দেখেছিল? স্যার আরটিওর সাথে কথা হয়েছে, বিকেলের মধ্যে সব ডিটেল পাওয়া যাবে। ঠিক আছে, এনারা যে মিসিং এর কমপ্লেন লিখেছে সেটাকে আপডেট করে দিও। সঞ্জয় আর সাক্ষীর ওপর কিডন্যাপিং, মার্ডার আর ক্রিমিনাল কনস্পিরেসির চার্জ দিয়ে দাও। ওকে স্যার। স্যার আমার মেয়ে নিজের কাকার অপহরণ আর হত্যা কেন করতে যাবে? ওর জন্য দাদা সেই সব করেছিল যা আমি হয়তো কোনোদিন করতে পারতাম না। একটা কথা কি জানেন, অপরাধের বীজ কিন্তু পরিবারের ভেতরেই লুকিয়ে থাকে। কিন্তু আমাদের পরিবারে তো এরকম কিছু ছিল না স্যার। মারে, আগে নিজের কাকাকে প্রণাম করো, প্রথম অধিকার ওনার। যা। ব্যাস ব্যাস মা, ব্যাস। আমাদের পরিবারের মধ্যে সম্পর্ক চিরদিনই থাকবে। আমাদের মধ্যে এই সম্পর্ক এখনো শেষ হয়নি মা। এ তো একটা নতুন সূচনা। এছাড়াও তোকে কখনো একলা হতে হবে না। তোর এই কাকা ছায়ার মতো তোর সঙ্গে সব সময় থাকবে, বুঝেছিস? আমার সাক্ষী আমার দাদার খুব সম্মান করতো সাহেব। সেটা তো কিছুদিনের মধ্যেই জানা যাবে কী কারণে সম্মান ঘৃণায় পরিণত হলো। দেখুন, এই মার্ডার 3000 টাকার জন্য হয়নি। সঞ্জয় এবং সাক্ষী ছাড়াও আরো অনেকে এর সাথে জড়িত। কিন্তু কেন সাহেব? দাদা তো কোনোদিন কারোর কোনো ক্ষতি করেনি, সর্বদাই ভালো করত। আমার মনে হচ্ছে ওই সঞ্জয় কিছু চাল চেলেছে, আমার সাক্ষীকে ফাঁসিয়ে দিয়েছে। সেটা খুবই তাড়াতাড়ি জানা যাবে। পুলিশ সাক্ষী আর সঞ্জয়কে সন্দেহ করে যে তারা সাক্ষীর বাবার মতো কাকা বিজয় যাদবকে খুন করেছে, কিন্তু এই খুনের পিছনে কোনো মজবুত কারণ পাওয়া যাচ্ছিল না। এই কেসটার পাতা এক একটা করে উল্টাতে থাকে যখন পুলিশ জানতে পারে ওই অটোটা কোথায় আছে। এই অটো ড্রাইভার এখানেই থাকে তো?
হ্যাঁ স্যার, ওর নাম মুন্না। কেন, কিছু করেছে নাকি? হ্যাঁ, ওই মুন্নাকে খুঁজছিলাম। পাশের মাঠে যে খুনটা হয়েছে তাতে এই অটোটা ব্যবহার করা হয়েছে। মুন্না এখন বেপাত্তা। হ্যাঁ স্যার, পাড়াতেও সবাই এই কথাটাই বলাবলি করছিল। কি যে কথা বলছিল? এটাই যে সঞ্জয় আর সাক্ষীর সঙ্গে সঞ্জয়ের ওই 3 বন্ধু, তারাও এখনো পর্যন্ত বাড়ি ফেরেনি। একজন তো অভিষেক, ওই কিরানির ছেলে, আর একজন জাভেদ, ওই মেকানিক, আর একজন তো জয়, ও কলেজে পড়ে। আর এই অটো ড্রাইভার মুন্না? সঞ্জয় আর মুন্না একটা সময় 50-50 অটো চালাতো, মানে একটা শিফটে এ আর একটা শিফটে ও। এখন শুধু মুন্নাই অটো চালায়। ওই তো মুন্না আসছে। তাহলে তুমি মুন্না? হ্যাঁ সাহেব। সঞ্জয় কোথায় আছে? সেটা তো ঠিক জানি না সাহেব। বল সঞ্জয় কোথায়? সাহেব আমি সত্যি বলছি সাহেব, আমি কিচ্ছু জানি না সাহেব। বিজয় যাদবের কিডন্যাপিং এ তোর অটো ব্যবহার হয়েছে, যেটা সঞ্জয় চালাচ্ছিল। বাঁচতে চাস তো বলে দে সঞ্জয় কোথায়, না হলে তোর রিক্সা চালানোর ব্যবস্থা স্বর্গে আমরা করে দেবো। আমি জানি না সাহেব, সঞ্জয় আমার অটো নিয়ে কোথায় গিয়েছিল। যখন থেকে ওই লাইন ছেড়ে দিয়েছে তখন থেকে ওর সঙ্গে দেখাই হয়নি। পরশুদিন রাতে হঠাৎ আমার বাড়িতে আসে সাহেব, আর ওর সঙ্গে ওর বউ সাক্ষীও ছিল সাহেব। আরে সঞ্জয়, বৌদি এসো, ভেতরে এসো। আরে না না মুন্না, অন্য কোনো দিন আসবো। আমি তোর অটোটা চাই। কেন, আবার কি অটো লাইনে ফিরে আসার ইচ্ছা? আরে না না, আমি ট্যাক্সি চালিয়ে ভালো আছি, শুধু এখন একটু দরকার আছে। তোর বৌদিকে একটু ঘুরতে নিয়ে যাব। হ্যাঁ নিয়ে যা, এই নে চাবি। ঠিক আছে মুন্না, পরে দেখা হবে। আরামসে, কোনো তাড়া নেই। সকালেও যদি গাড়ি দিয়ে যাস তাহলেও চলবে। এমনিতে আমার এখন ঘুম পাচ্ছে, আমি শুতে যাচ্ছি। আচ্ছা চল 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 চল। ফের গাড়ি তোর কাছে আসলো কি করে? সাহেব আমার মনে হয়েছিল ও সকালে গাড়ি দিয়ে যাবে, কিন্তু ও রাত প্রায় তখন 12টা থেকে 12:30টার মধ্যে গাড়ি দিয়ে চলে যায় ও। আরে সঞ্জয়, মুন্না এই নে চাবি। তুই তো বলি সকালে দিয়ে যাবি। না মুন্না, ওই আমাদের কাজ হয়ে গেছে। কাজ হয়ে গেছে? সঞ্জয়, সবকিছু ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে। আচ্ছা আমি আসি। চলো। এছাড়া আমি আর কিছুই জানি না সাহেব। ভেবে দেখ মুন্না, শেষ সুযোগ দিচ্ছি তোকে। আমি দিব্যি খেয়ে বলছি, মায়ের দিব্যি বলছি সাহেব, আমি এই ব্যাপারে কিছুই জানি না সাহেব। স্যার, সাক্ষীর ফোন অন হয়েছিল বিঠ্ঠলনগর বাস স্ট্যান্ডের ধারে হরিওম গেস্ট হাউস। লেডি কনস্টেবলও সাথে নিয়ে নাও। স্যার। প্যাটেল স্যার। গেস্ট হাউসের ম্যানেজারকে সব বুঝিয়ে দিয়েছো তো? হ্যাঁ স্যার, সব বুঝিয়ে দিয়েছি আমি। অভিষেক, তোর সাতারার টিকিট। জাভেদ তোর জালনা। আর জয়, তুই পুনেতে যাচ্ছিস। আর আমার কাছে এই কিছু টাকা রয়েছে, 3 জন একটু ভাগ করে নিস। আরে ভাই রাখ না তোর কাছে, বন্ধুদের মধ্যে এইসব আবার কি? আমার জন্যে তোমরা সবাই ফেঁসে গেলে না? আরে কি বলছো বৌদি? আরে তুমি আমাদের 3 জনকে রাখি পরিয়েছো। হ্যাঁ জাভেদ, কিন্তু আমাদের প্ল্যানে এই সব কিছু তো হওয়ার ছিল না। প্ল্যানিংয়ে একটু 19-20 হয়ে থাকে। বিরাট যদি ওখানে না আসতো তাহলে এতক্ষণ আমরা বাড়িতে বসে থাকতাম। যে কাজটা করা ছিল সেটা তো হয়ে গেছে, ব্যাস এখন যা হবে দেখা যাবে। সঞ্জয়, এবার তোদের প্ল্যানটা কি? আমি জেলেন্দারের টিকিট কেটেছি। ওখানে আমার একটা বন্ধু আছে, ট্যাক্সি চালায়। ও বলল তুই এখানে চলে আয়, আমি সব দেখে নেব। চল ভাই, ট্রেনের টাইম হয়ে গেল, এবার বেরোই। কে জানে আবার কবে দেখা হবে। ঠিক আছে ভাই, ঠিক আছে। আরে ও ম্যানেজার! স্যার এই ঘরটা। ম্যানেজার সাহেব, ও ম্যানেজার সাহেব, আরে দরজাটা খুলুন। দরজা কেন বন্ধ করেছেন? ম্যানেজার সাহেব! না না, ওকে কিছু করো না। ভালোই হলো, সব কটাকে এখানেই পেয়েছি। নিয়ে চলো সবাইকে।
হচ্ছে? কি হলো? হ্যাঁ? কি হলো? দাঁড়িয়ে যাচ্ছে না? কি বলবি না? ও বলবি না? কিভাবে কথা বার করতে হয় সেটা আমি জানি। ম্যাডেল, শুকনো লঙ্কার গুঁড়ো নিয়ে এসো। না না, আমি বলছি, আমি সবকিছু বলছি। ওদেরকে মারবেন না, মারবেন না আর ওদেরকে। হাত জোর করছি আমি, পায়ে পড়ছি। যা কিছু হয়েছে সব আমার জন্য। ওদের ছেড়ে দিন, ওদের কিছু করবেন না। অনেক জিজ্ঞাসাবাদ করার পরেও সঞ্জয় আর তার 3 জন ঘনিষ্ঠ বন্ধু বিজয় যাদবের খুনের ব্যাপারে মুখ খুলতে রাজি হচ্ছিল না। কিন্তু তাদের যন্ত্রণাকাতর চিৎকার শুনে সাক্ষীর মুখ খুলে যায়। সাক্ষী পুলিশকে জানায় যে কিভাবে বিজয় যাদবকে খুন করা হয়, কিন্তু যখন খুনের কারণটা সাক্ষী পুলিশকে জানায় তখন পুলিশও সেটা শুনে হতবাক হয়ে যায়। সাক্ষীর কাঁপা কাঁপা স্বর সেই সত্যিটাকে ব্যক্ত করে যেটা আমাদের দেশের হাজার হাজার ঘরের দেওয়াল পার করে বাইরে আসে না। ব্যাস এই দেওয়ালের মধ্যেই স্মৃতির সব হয়ে চাপা পড়ে যায়। সাহেব, আমার সঞ্জয়ের সাথে আশীর্বাদ হয়েছিল, আর বিয়ের তারিখ 1 জুলাই ফিক্স হয়েছিল। আমি খুব খুশি ছিলাম, খুব খুশি ছিলাম। সাক্ষী, আমি মন্দিরে যাচ্ছি, তুই যাবি? আমি বুঝতে পারি না, তুমি প্রতি সোমবার উপোস করো, মন্দিরে যাও, এরম কেন কাকিমা? যাতে তোর কাকা আরো বেশি দিন বেঁচে থাকতে পারে, উনি যেন সবসময় সুস্থ থাকেন। তুইও তো উপোস করতে পারিস সঞ্জয়ের জন্য। না বাবা না, আগে সঞ্জয়ের সাথে বিয়েটা তো হয়ে যাক। কিন্তু হ্যাঁ, যদি তুমি কাকার জন্য উপোস করার কথা বলো তাহলে আমি এক্ষুনি তৈরি হয়ে নিচ্ছি। না বাবা না, কাকার জন্য উপোস করতে হবে না, সময় মতো ওষুধ দিলেই চলবে, বুঝেছিস? ভুলিস না যেন। একদম ভুলবো না কাকিমা। ঠিক আছে, আমি আসছি। কাকার ওষুধ। কাকা, তোমার ওষুধ। আরে তুই আবার আনতে গেলি কেন? আমিই তো নিয়ে নিতাম। কাকিমা আমায় বলে গেছে তোমায় যেন সময় মতো ওষুধ দিয়ে দিই। বিরাজ আর রাজু কোথায় গেছে? সেই ক্রিকেটের ভূত, তাই না? ওহো কাকা, ওরা দুজন তো টুপিও পরে যায়নি। এই নাও। আরে বাহ, তোর আশীর্বাদের আংটিটা তো খুব সুন্দর। বস বস, এখানে বস। খুব সুন্দর, তাই না? হ্যাঁ, খুব সুন্দর। কাকা, হুম, কি করছো তুমি? সুন্দর, তাই না? কাকা, সুন্দর, তাই না? কাকা ছাড়ো, ছাড়ো আমায়। কাকা এটা সুন্দর। কাকা এটা কি করছো তুমি? এখন যা করবো আমাদের দুজনের মধ্যেই থাকবে। হ্যাঁ? হ্যাঁ? মনে রাখিস, তুই যদি কাউকে বলিসও কেউ বিশ্বাস করবে না, কিন্তু আমি যদি বলে দিই যে এসব তোর ইচ্ছা অনুযায়ী হয়েছে তাহলে সবাই বিশ্বাস করবে, তোর সঞ্জয়ও বিশ্বাস করবে। হ্যাঁ, বুঝেছিস তো? আমার মনে হয়েছিল এটা সত্যি একটা নোংরা স্বপ্ন, যেখানে আমার নিজের কাকা আমাকেই নোংরা করে দিয়েছিল। আমায় ধর্ষণ করা হয়েছিল সাহেব। আমি মনে মনে ভাবতে থাকলাম যে এবার এই স্বপ্নটা শেষ হবে, এবার উঠবো, এবার উঠবো। কিন্তু এরকম হলো না সাহেব। এই খারাপ স্বপ্নটা চলতে থাকলো, 3 মাস পর্যন্ত চলতে থাকলো সাহেব। বিজয় তার ছোট ভাই অজয়ের মেয়ে সাক্ষীকে দিনের পর দিন ধর্ষণ করেছিল। ছোট ভাই অজয়
নিজের মেয়ে সাক্ষীকে বিজয়ের হেফাজতে রেখে গিয়েছিল। সাক্ষী বিজয়কে নিজের বাবার চেয়েও বেশি সম্মান করত। 2 মাস পর সাক্ষীর বিয়ে হওয়ার কথা ছিল, আর সেই সময়ে বিজয় যাদব নিজের বিকৃত মানসিকতা প্রকাশ করে ফেলে। সেই দিন থেকে শুরু করে সাক্ষীর বিয়ের 2 দিন আগের রাত পর্যন্ত বিজয় যাদব বারবার নিজের ভাইজিকে হুমকি দিতে থাকে, তাকে অসাড় আর বাক্যহীন করে দেয়। সাক্ষী এই জঘন্য ঘটনার ব্যাপারে কাউকে কিচ্ছু বলতে পারে না, বাস অপেক্ষা করতে থাকে যে কবে ওর বিয়ে হবে আর কবে এই ভয়ঙ্কর আতঙ্কের থেকে মুক্তি পাবে। কিন্তু না, ব্যাস ব্যাস মা, ব্যাস। আমাদের মধ্যে এই সম্পর্ক এখনো শেষ হয়নি মা। তোর এই কাকা ছায়ার মতো তোর সঙ্গে সব সময় থাকবে, বুঝেছিস? বাড়িতে কেউ নেই তাই না সাক্ষী? তাহলে চলে আয়। আয়। কাকা, আমার শাড়ির দরকার নেই। আমি 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 চা নিয়ে আসছি। এদিকে আয়, এদিকে আসতে বললাম না তোকে? আয় আমার কাছে। কাকা, আমার বিয়ে হয়ে গেছে। তোর বিয়ে যদি আমি দিয়ে থাকতে পারি তাহলে ভাঙতেও পারি। এদিকে আয়। আরে বেআই মশাই, আপনি? নমস্কার। নমস্কার নমস্কার। আমি সবাইকে নানা রকম মিথ্যে বলতে লাগলাম যে আমার এই আঙুলটা কিভাবে ভেঙে গেছিল। নিজেকেও মিথ্যে বলতে লাগলাম, কারণ আমার বিশ্বাসই হতো না যে আমার নিজের কাকা আমাকে ধর্ষণ করতে পারে। কিন্তু সাহেব, আমি সঞ্জয়কে বেশি দিন মিথ্যে বলতে পারিনি। সাক্ষী, হুম, একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ বলো না। তুমি খুশি নও না? না তো। মিথ্যে কথা বলছো তুমি। আমি জানি তুমি কেন খুশি নও। কি জানো তুমি? এটাই যে তুমি আমার সঙ্গে সুখী নও। আমার কাজ নিয়ে, আমার রোজগার নিয়ে এই ছোট্ট বাড়িতে দম বন্ধ হয়ে যায় না তোমার? তুমি তোমার কাকার কাছে যেতে চাও না? না না, কখনো নয়, কখনো নয়। আমি আমি এই ঘরে পাও রাখতে চাই না। আর আর এটাও চাই না যে ওই লোকটা এই বাড়িতে আসুক। কি হয়েছে? কোনো ঝগড়া হয়েছে? সব শেষ হয়ে গেছে। সাক্ষী, সাক্ষী, আমাকে বলো সবকিছু। আমাকে বলো না, আমাকে বলো না সবকিছু। সঞ্জয় ও আমার কাকা নয়, ও তো একজন রাক্ষস। আর কিন্তু না, চুপ চুপ করো সাক্ষী, ব্যাস চুপ। এবার ওই রাক্ষস আর তোমায় কোনোদিন ছমে না। আমরা অনেক দূরে চলে যাব। ওই অনেক দূরে যাবে, আর এত দূরে যেখান থেকে কেউ কোনোদিন ফিরতে পারে না। না না, তুমি চিন্তা করো না সাক্ষী, কিচ্ছু হবে না, আমি সব সামলে নেব। সাহেব, সাক্ষী আমার 3টে বন্ধুকেই রাখি পড়ায়। যখন এই 3জনকে আমি ওই কথাটা বললাম, তখন এই 3জন প্রতিজ্ঞা করলো যে বিজয় যাদবকে যে করে হোক মারবই। আমি আমার বন্ধু মুন্নার থেকে ওর অটোটা নিয়েছিলাম, আর বিজয় যাদবকে 3000 টাকার বাহানায়
রানী ময়দানে ডেকেছিলাম। বাস বাস বাস, এইখানে দাঁড়া। বিরাট সঙ্গে আসাতে সব গন্ডগোল হয়ে গেল, কিন্তু তাও আমরা কোনো মতেই পিছু হটলাম না। আরে সঞ্জয়, আরে কত দেরি করে দিলে, হ্যাঁ? আর এ কি, তুমি আবার রিক্সা চালানো শুরু করেছো? সাক্ষী, তুই কেন এসেছিস? তোদের সব ঠিক আছে তো? কাকা তুমি অটোতে বসো না, তোমার সাথে কথা আছে। কি কথা আছে? এসব কি চলছে তোমাদের মধ্যে? ছাড়। জয় আর জাভেদকে আমরা আর একটা জায়গায় জড়ো হলাম, আর আমরা 4 জন মিলে, আমরা 5 জনে, মিলে এসব এসব কি কি হচ্ছে? হ্যাঁ হ্যাঁ সাক্ষী, তুই এদের কিছু বলেছিস? না কাকা, তুমিই বলো। যার জন্য তুমি আমাকে হুমকি দিতে, সেই কথাটা এবার সঞ্জয়কে বলে দাও। কোন কথা মা? মেয়ে? শালা জানোয়ার! এখন মেয়ে বলছিস আমাকে? বল আমার স্বামীকে, বল আমার ভাইদের যে তুই আমার রেপ করেছিলি। জানোয়ার, কিভাবে তুই আমাকে হুমকি দিতিস? আমার বাবা তোর ওপর ভরসা করে আমাকে তোর বাড়িতে পাঠিয়েছিল, আর তুই নিজেরই ভাইয়ের মেয়ের সাথে। ছি, ধিক্কার তোকে শালা, নরকের কুকুর কোথাকার! সঞ্জয়, তোরা চলে যা, আমরা এর মুখটাই বিগড়ে দিয়ে আসছি। দেখো সাক্ষী, বিজয় যাদব তো মৃত্যুদণ্ড পেতই, কিন্তু তা বলে তোমাদের হাত দিয়ে না, আইনের হাত দিয়ে। কিন্তু সাহেব, আইন বিজয় যাদবকে কখনো মৃত্যুর শাস্তি দিত না। হয়তো দিত না, কিন্তু তার বদলে যে ধিক্কারে জীবন সে পেত সেটা তাকে কুড়ে কুড়ে খেত, আর তোমাদের দুজনের জীবন শুরু হওয়ার আগেই শেষ হয়ে যেত না। দুর্ভাগ্যবশত যে সাজা বিজয় যাদবের প্রাপ্য ছিল, এখন আইন সেটা তোমাদের দেবে। বাবা, তোমার মনে হয় আমি মিথ্যে বলছি, তাই না? কাকা তো তোমার কাছে দেবতার মতো ছিল। তুমি হয়তো ভাবছো যে আমি কোনো দোষ করেছি, তাই না বাবা? আরে একবার তো বলে দেখতিস। তুমি মন থেকে বলছো না, তাই না? সেই জন্যই তো চোখ মেলাতে পারছো না আমার সাথে। কাকা আমাকে ঠিকই বলেছিল, কেউ আমার কথা বিশ্বাস করবে না, বলে কোনো লাভই নেই। এই চল চল। সাক্ষী সঞ্জয়, জাভেদ, অভিষেক আর জয়কে কোর্টে পেশ করা হয়।
এদের বিরুদ্ধে চার্জশিটের অর্ডার দেওয়া হয়েছে। আপাতত 5 জন জুডিশিয়াল কাস্টাডিতে রয়েছে। ইনসেস্চুয়াস রেপ অর্থাৎ রক্তের সম্পর্কের কোনো সদস্যের মাধ্যমে ধর্ষণ হওয়া। সারা পৃথিবীতে এই ধরনের ধর্ষণকে খুবই জঘন্য অপরাধ বলে মানা হয়, আর এই ধরনের অপরাধের জন্য যাবজ্জীবন কারাদণ্ড হয়। 1983 সালে আমাদের দেশের ধর্ষণ আইনে খুবই গুরুত্বপূর্ণ সংশোধন করা হয়, আর তার মধ্যে একটা হলো রেপের জন্য মিনিমাম শাস্তি, যা এই মুহূর্তে জরিমানা সহ 7 বছরের জেল। সেই সাথে কাস্টোডিয়াল রেপ কেসে 10 বছর থেকে শুরু করে যাবজ্জীবনের শাস্তি ঠিক করা হয়েছে। কাস্টোডিয়াল রেপ হলো সেটা যেখানে অপরাধী নিজের পজিশনের সুযোগ নিয়ে থাকে, যেমন পুলিশ অফিসার, জেলের ওয়ার্ডেন, হসপিটালের স্টাফ, সরকারি অফিসার ইত্যাদি ইত্যাদি। বাচ্চারা মা বাবার কাস্টোডিতে থাকে, তাহলে কমন সেন্সের ব্যাপার হলো যে বাবা বা বাবার সমগোত্রীয় আত্মীয়, যিনি বাড়ির সবকিছু মানে ফ্যামিলির হেড, যদি সেই ব্যক্তি তার কাস্টোডিতে থাকা কোনো সাবালিকা বা নাবালিকাকে যৌন নিগ্রহ করে থাকে, তাহলে সেটা সরাসরি কাস্টোডিয়াল রেপের আন্ডারে চলে আসে। আইনি ব্যবস্থার মধ্যে উন্নতি করা যেতে পারে, শাস্তি আরও কঠিন করা যেতে পারে, কিন্তু ইনসেস্ট আর ইনসেস্চুয়াস রেপকে নিয়ে আরও একটা গুরুত্বপূর্ণ দিক রয়েছে, আর সেটা হলো সামাজিক ডিনায়াল। আমাদের সমাজ ইনসেস্টের ব্যাপারে পরিবারের সদস্যদের মধ্যে যৌন সংসর্গের কথা বলতেও ইতস্তত বোধ করে। আমরা এমনভাবে দেখাই যেন এমন কিছু হয়ই না, আর যদি তা হয়ও তাহলে সেটা নিশ্চয়ই বিদেশে হয়। আমাদের এখানে তো এটা অসম্ভব। এর চেয়ে বড় মিথ্যে কথা আর হতে পারে না, কারণ অফিসিয়াল আর আনঅফিসিয়াল গণনা এটাই বলে যে আমাদের দেশ ইনসেস্ট আর ইনসেস্চুয়াস রেপ দুটোতেই শীর্ষে আছে। কিন্তু পরিবারের মান সম্মান, বংশের ইজ্জত, এইসব শব্দগুলোর ভারে এইসব জঘন্য আর সামাজিক সমস্যাগুলোকে চাপা দেওয়া হয়, লুকিয়ে রাখা হয়, এড়িয়ে যাওয়া হয়। বাচ্চাদের সাথে ঘটা মানসিক আঘাত বেশিরভাগ সময়ই এড়িয়ে যাওয়া হয়, এটা ভেবে যে বড় হওয়ার পর ছেলেটা কিংবা মেয়েটা সব ভুলে যাবে, সময় সব ঠিক করে দেবে। কিন্তু এরকমটা হয় না। ইনসেস্ট আর ইনসেস্চুয়াস রেপের ভিকটিম আসলে এক ধরনের যাবজ্জীবনের শাস্তি ভোগ করে, এমন একটা মানসিক কালো কুঠুরিতে যেখান থেকে বের হওয়া খুবই মুশকিল। কিন্তু এটা অসম্ভব নয়। এডুকেশন, ডিসকাশন আর লেজিসলেশন এগুলো আমাদের মজবুত অস্ত্র আমাদের সন্তানদের রক্ষা করার জন্য। বন্ধুরা, আমাদের বা আপনাদের এটা ভাবা উচিত নয় যে এটা অন্য কারো বাচ্চার সমস্যা। বিশ্বাস করুন, 53% ভারতীয় বাচ্চার সঙ্গে কোনো না কোনো ভাবে যৌন নিগ্রহ হয়েই থাকে।